নতুন গৃহিণীদের জন্য 15টি কিচেন টিপস শেয়ার করব, যেটা দেখার পর তোমাদের অনেকটাই কাজ সহজ হয়ে যাবে। আর আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে কাজগুলো করে নিই, মানে ছোট ছোট টিপসগুলো যদি ফলো করি, তাহলে দেখবে আমাদের এলোমেলো কাজ কিন্তু এলোমেলো থাকবে না, খুব সহজে আমরা ঠিক করে নিতে পারবো। তো চলো, যেটা আমরা করব ভাবি সেটাকেও আমরা খুব সহজে করে নিতে পারবো। তো প্রথম টিপস হবে, এই মানে শীতের দিনের এই রেসিপিটা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। এটাকে আমরা ভাপা পিঠে বলি, অনেকে ধুকি বলে। তো যাই হোক, যেখানে যেরকম বলা হয়। তো এগুলো কিন্তু একটা একটা করে করা হয়। তোমরা দেখে বুঝতে পারছো আমি একসঙ্গে কতগুলো করেছি, মানে একই টাইমের মধ্যে অনেকগুলো। আর শুধু তাই নয়, এই দেখো নিচের যেটা লেয়ার আছে সেখানেও আমি দিয়েছি। মানে এটা হচ্ছে ইডলি স্ট্যান্ড। তো এরকম ধরনের স্ট্যান্ডও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে, মানে নিচ্ছে আর কি। তো যাই হোক, এগুলো রাখাও উচিত। তো একসঙ্গে 14টা হয়েছে শুধুমাত্র 12 মিনিটে। তোমরা এইভাবে ইডলি স্ট্যান্ডে ভাপা পিঠে করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বাজার থেকে মাছ বা মাংস আনার পরে আমরা ক্যারিতে এভাবে অনেক সময় রেখে দেওয়া হয় বা ভুলে যাই, কিছুক্ষণ পরে বার করি, কিন্তু আমার মতে এটা সঙ্গে সঙ্গে বার করে নেওয়া উচিত। নতুন গৃহিণীদের জন্য কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে টিপস নাম্বার 3। তো এটা 1.5 লিটারের বোতল আমি কাট করেছি ওপর দিকে 8 আঙুল মতো, মানে 7 থেকে 8 আঙুল মতো কাট করতে হবে। তারপরে এর মধ্যে ঢুকিয়ে দিলাম আমি এই খুন্তিটা। তো খুন্তি কেন ঢুকালাম আর এটা কী কাজে আসবে রান্নাঘরে আমাদের, চলো দেখে নাও। নতুন গৃহিণীদের জন্য মানে খুব একটা সুবিধাজনক এই টিপসটা। কারণ দেখো, এই রকম ধরনের ভাজাভাজি করতে গেলে আমাদের হাতটা কিন্তু কড়াই বা তাওয়ার কাছে বা প্যানের কাছে চলে আসে। তো সেক্ষেত্রে তেল যদি ছিটকায় তো হাতটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর এভাবে যদি করো তাহলে হাত কিন্তু, মানে হাতে তেল ছিটকানোর কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা খুব সহজে এই কাজটা করে নিতে পারো। শুধু মাছ ভাজার ক্ষেত্রেই নয়, মানে যে কোনো ভাজাভাজির জন্য তোমরা এই বোতলের ভেতরে খুন্তিটা ঢুকিয়ে দেবে, তারপরে কাজটা করবে, তাহলে মানে হাতটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে টিপস নাম্বার 4। তো এটা হচ্ছে পাঁচমিশালি রুটি যাকে বলে। পাঁচমিশালি বলতে অনেক রকম মিক্স করে এটার আটা তৈরি করা হয়। আর এটা কিন্তু হাতেই বড় করা হয়। তো এটা হাতে বড় করা হয় বলতে জল দিয়ে বড় করতে হয়। তো যারা নতুন তারা কিন্তু জল দিয়ে বড় করতে পারে না, হয় না তাদের হাতে। তো এটা হচ্ছে সহজ, মানে খুবই সহজ পদ্ধতি। তোমরা না সর্ষের তেল দিয়ে এটাকে বড় করবে, তাহলে এতটুকুও অসুবিধে হবে না। মানে ট্রাই করে দেখো, ভীষণই ভালো একটা টিপস। জল দিয়ে অনেকেই বড় করতে পারে না, কিন্তু সর্ষের তেল দিয়ে খুবই সহজে বড় করে নিতে পারবে। মানে যতটা বড় করার ইচ্ছে করবে তোমরা ঠিক করে নিতে পারবে। একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আমিও কিন্তু জল দিয়ে খুব কমই করি, এই সর্ষের তেল দিয়েই বড় করি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে টিপস নাম্বার 5। তো এখন কাটবো হচ্ছে আমি সবজি। তো আমরা বেশিরভাগ কী করি, এভাবে বটিতে আর মেঝেতে কাটতে বসে যাই। কিন্তু এভাবে করলে হয় কি, কাজটা কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যায়। মানে মেঝেতে কাট করলে এই সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। তো যেহেতু যারা বটি ব্যবহার করো, তারা এই বটির মাপ করে না, এই খাপগুলো, শাড়ির খাপগুলো থাকে না, এই খাপগুলো তোমরা মানে ব্যবহার করতে পারো। তো তোমরা দেখতে পেলে এই কাঠ বরাবর আমি এটাকে কাট করেছি যেন এটা এর মধ্যে চলে আসে। তারপরে একটা প্লাস্টিক বা পেপার দিয়ে দেবে। তারপরে সবজিটা কাট করবে, মানে রান্না করার সময় যাবতীয় সবজিগুলো কাট করার সময় এই খাপের মধ্যেই কাট করে নেবে। তাহলে কি বলো তো, যতগুলো চোকা বা খোসা থাকবে এই খাপের মধ্যেই থাকবে। যখন সবগুলো হয়ে যাবে, তারপরে এই পেপারটা তুলে আর ডাস্টবিনে ফেলে দেবে। তো আমাদের এতটুকুও কিন্তু কাজটা বাড়বে না, বরঞ্চ কাজটা সহজ হয়ে যাবে। এবারে ব্যাপার হচ্ছে, আমি মানে টিপস নাম্বার 6 তোমাদেরকে বলতে চাইছি যে এই যে পটল ছিলার ব্যাপারটা, বটিতে বা চাকুতে ছিলতে গেলে অনেকটা পাল্পগুলো উঠে চলে আসে। তো খুবই সহজ পদ্ধতি, যারা নতুন গৃহিণী তাদের জন্য তো ভীষণই সহজ একটা পদ্ধতি। এই যে এই কাটারগুলো থাকে না, তো এগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে। এগুলোর দামও বেশি নয়, 15 থেকে 20 টাকা দাম নেবে। তো যাই হোক, যদি নাও আছে তোমরা একটা রাখতে পারো ঘরে। আর এর মানে এটার সাহায্যে তোমরা খুবই সহজে এই পটলগুলোকে ছিলে নিতে পারো। আর শুধু পটল কেন,
অনেক কিছু সবজি কিন্তু এটা দিয়েই ছিলে নেওয়া হয়। আর এটা দিয়ে ছিললে কী হবে, সময়টা কম লাগে আর করতেও ভালো লাগে। আর শুধু মানে ওপরের পাতলা চামড়াটাই উঠে আসবে। তোমরা করে দেখবে, ভীষণই ভালো। যারা করো তারা অবশ্যই জানবে। তো আমি এটা শেয়ার করলাম যারা নতুন গৃহিণী তাদের জন্য। ঠিক আছে? এই দেখো বন্ধুরা, মানে এতটুকুও পাল্পগুলো উঠে আসবে না। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস বলতে, এই যে যতগুলো সবজিগুলো আমি কাট করলাম, কত সহজ বলো তো? এর মানে কোনো খাটাখাটি নেই, কোনো ঝামেলা নেই। সবগুলো মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই কাগজটাকে ডাস্টবিনে ফেলে দেবো আর এই খাপের মধ্যে এই বটিটাকে রেখে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমরা যেখানে রাখি তলায় রবার থাকে, তো সে কারণে এটা কিন্তু নড়াচড়া করতে মানে এখান থেকে সেখানে নিয়ে যেতে অসুবিধে হয়। প্রত্যেকটা মিক্সারে এটা থাকে, মানে নিচের যে রবারটা সেটা প্রত্যেকটা মিক্সারে থাকে। তো এই যে এই স্টিলের থালাগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে অনেকগুলো থাকে এক্সট্রা। তো এগুলো আর আমরা ব্যবহারও করি না। তো ওই থালাগুলো একটা রেখে দিলে খুবই সহজে এখানে সেখানে মানে নিয়ে যেতে পারবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এমনি যদি রান্নাঘরে খোলা ছাড়ি তাহলে কিন্তু এটা তেলচিটে হবে। আর এই দেখো আমি একটা টুপি নিয়েছি। তোমাদের ঘরে যে টুপিগুলো ছোট হয়ে গেছে বা কালার ফেক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই টুপি দিয়ে তোমরা খুব সহজে এটার কভার তৈরি করে নিতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, মানে পরবর্তী টিপস হচ্ছে, এই যে মিক্সার জারটা মশলা করার পরে আমরা মিক্সারের পাশেই রেখে দিই। তো একটু আধটু জল থাকলে সেখানে পড়ে যায়। এরকম ধরনের কন্টেনারগুলো মানে অনেক সময় কেকের সময় সঙ্গে আসে, কিংবা সোনপাপড়ির যে কৌটোগুলো থাকে। তো এগুলো এইভাবে আমরা ব্যবহার করতে পারি, দেখতেও ভালো লাগবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে, আমরা যখন এইরকম ধরনের রান্নাবান্নাগুলো করি তখন কিন্তু আ মানে অনেকটা বাসন-টাসন ছড়িয়ে ছিটিয়ে থাকে আর ব্যবহারও করতে হয়। কিন্তু আমি এখানে বলতে চাইছি যে, যেমন ধরো এই ইলেকট্রিক বিটারের ব্যবহারটা করলাম, ঠিক আছে? আটা ময়দার ব্যবহার করেছি। তো এটা ধোয়ারও ব্যাপার থাকে। তো এটা মানে কাজ করার সঙ্গে সঙ্গে আমরা যদি জলে ভিজিয়ে রাখি, ১০ মিনিট যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা মাজা ঘষা করতে মানে এতটুকুও সময় লাগবে না। তো অবশ্যই এখন যেহেতু মানে শীতের সময় এইসব জিনিস একটু খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু শুকিয়ে একাকার হয়ে যাবে আর আমাদের খাটুনিটাও বেড়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখন আমি করব হচ্ছে পোলাও। তো পোলাও করার জন্য সর্বপ্রথমে কী করলাম, আমি চালটাকে ধুয়ে নিলাম। চালটাকে ধুয়ে আর সেটাকে মানে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। তো পোলাও রান্না করার ১ ঘন্টা আগে যদি চালটাকে ধুয়ে নেওয়া হয় আর সেটাকে জলটা ঝরিয়ে মানে ঝরানোর জন্য রেখে দেওয়া হয়, তাহলে কী হবে বলো তো? চালটা যখন আমরা ভাজবো তখন কিন্তু এতটুকুও সময় লাগবে না। তো ১ ঘন্টা আগে অবশ্যই চালটাকে ধুয়ে আর জলটাকে ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে করে রেখে দেবে, কিংবা পাতলা কাপড়ে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো আরও বেশি ভালো। ফ্যানের তলায় রেখে দিলে একেবারে শুকনো হয়ে যাবে। তো আমাদের গ্যাসটাও কম পুড়বে আর সময়টাও কম লাগবে। তোমরা এইভাবে এই টিপসগুলো ফলো করো, দেখবে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে, তোমার যে আমরা যখন পোলাও রান্না করি তো ওপর থেকে ঘি দিয়ে থাকি। তো সেই ঘিটা একটুখানি মানে গরম মানে করে নেওয়া যায়। তো তাতে আমি দিয়েছি গরম মশলা। গরম মশলাতে যা যাবতীয় থাকে সেগুলোকে থেতো করে দিয়েছি। আর এটা ১ মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব। তারপরে এটাতে দিয়ে দেব সেই মানে ঘি। তো ওপর থেকে এই ঘিটা দিলে কিন্তু ভীষণই ভালো হয়। মানে পোলাও রান্না করার সময় যতই যা দিয়ে দাও না কেন, ওপর থেকে যদি ঘি না দাও তাহলে মানে সেটার টেস্ট কিন্তু ভালোভাবে ফুটে ওঠে না বা ভালোভাবে টেস্ট আসে না। তো বন্ধুরা, আমি এটা করলাম ভেজ পোলাও। তো যাই হোক, আমি প্রথমে ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে যেগুলো আমি ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাজু, কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম। আর এগুলো একসঙ্গে দিতে হবে না, মানে অল্প অল্প দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আর পোলাওয়ের ক্ষেত্রে যত নাড়াচাড়া করা যাবে তত কিন্তু ঝরঝরে হবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে লাস্ট টিপস, যে স্ক্রাবারটাকে সেলাই কেন করতে হবে আর সেলাই করলে আমাদের কী সুবিধে হবে।
তো অনেকটাই সুবিধে হবে, আর এতটাই সুবিধে হবে যে তোমরা দেখে এক্ষুনি করতে লাগবে। তো আমি এখানে মোটা ধরনের সুতো নিয়েছি, মোটামুটি ১ থেকে ১.৫ বিত্তে মতো নিতে হবে। আর সুতোটা তো মোটা ছিলই, তার থেকেও আমি আবার ডবল করে নিয়েছি। তারপরে দেখো এই একদিকে ১ আঙুল ছেড়ে মানে মিডিলে আমি এইভাবে এই সুতোটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে করব কি, এখানে একটা গিঁট দিয়ে দেব। তো গিঁটটা কিভাবে দেব দেখে নাও। এটা মানে সেরকম কিছু নাই, সবাই করে নিতে পারবে। আর এটা করলে মানে এইটুকুটা করে নিলে আমাদের কাজটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর সেটা কিভাবে কী কমবে তোমরা দেখতে থাকো। এই দেখো এরকম তৈরি করলাম। এবারে ব্যাপার হচ্ছে কি, আমরা যখন বাসন-টাসন মাজি, বাসন মাজার পরে কি করি? স্ক্রাবারটাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে এই স্ক্রাবারটাকে যদি আমরা ভিম বারের কৌটোর মধ্যে রাখি তাহলে কিন্তু আ মানে সাবানটা গলে একাকার হয়ে যায়। আর পরবর্তীতে আমাদেরকে কাজ করতেও ভালো লাগে না। তো এইভাবে বাসন মাজার পরে আমরা যদি এই সিঙ্কের ট্যাপে যদি এইভাবে ঝুলিয়ে রাখি, টাঙিয়ে রাখি, তাহলে এর জলটা কিন্তু সিঙ্কে পড়বে আর এটা শুকনোও হয়ে থাকবে। পরবর্তীতে আমাদেরকে কাজ করতেও ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে সাবস্ক্রাইবও করে রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম।